নমস্কার বন্ধুরা, আমি শিখা মুখার্জি। শিখা মুখার্জি আর্টিস্ট্রি পার্ট 2 এটা আমার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমি আমার নিজের লেখা কিছু গল্প এবং স্বনামধন্য সাহিত্যিকদের লেখা বাংলা গল্প পাঠ করি। আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা। গল্পের নাম ফিরে দেখা। সকালে প্রথম চোখ খুলেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন অনুপমা। আর দেরি নয়, আজই বেরিয়ে পড়বেন। সময় বড় দ্রুত ফুরিয়ে আসছে, তার আগে তাকে একবার পৌঁছাতেই হবে সেখানে। বিছানায় উঠে বসে অনুপমা দুহাতে চোখ ঘষলেন ভালো করে, জোরে জোরে শ্বাস টানলেন। রোজকার মতোই রাতভর বিছানায় এপাশ ওপাশ করে কখন যেন ভোরের মুখে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম ঘুম ভাব, অনিদ্রার ক্লান্তি এখনো জড়িয়ে আছে চোখের পাতায়। শরীর নতুন করে গড়িয়ে পড়তে চাইছে। না, আজ আর কোনো ক্লান্তিকে প্রশ্রয় দেবেন না অনুপমা। পুবের জানলা দিয়ে ওই যে শৈশবের মতো নিষ্পাপ নতুন সকালটা এক মুঠো নরম আলো ছড়িয়ে হামা টানছে ঘরের মেঝেতে। ওই আলো প্রবীণ হওয়ার আগেই বেরিয়ে পড়া দরকার। বলা যায় না ভোরের ইচ্ছে বেলা বাড়লে কখন ফুরিয়ে যায়। খাট থেকে নেমে অনুপমা রোজকার মতোই ঠাকুর প্রণাম সারলেন আগে। তারপর রান্নাঘরে গিয়ে চায়ের জল বসালেন। বাথরুম থেকে মুখ চোখ ধুয়ে এলেন। ভোরের এমন সুন্দর আলোতেও গোটা বাড়ি ভুতুড়ে রকমের থমথমে। এ সময় রোজ এরকমই থাকে। এবারের আর সবার এখন মাঝরাত। 7টা নাগাদ কাজের লোক এসে চা করে ডাকলে তবে একে একে বিছানা ছাড়বে সকলে। ততক্ষণে অনুপমা পৌঁছে গেছেন স্কুলে। গেছেন মানে কদিন আগে অবধি যেতেন। ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে নিজের টিফিন নিজেই তৈরি করে নিতেন। 2-4 পিস মাখন পাউরুটি, একটা ডিম সেদ্ধ বা কলা, ব্যাস। স্বামী বেঁচে থাকতে অবশ্য তার জন্য 1 কাপ চা বানাতে হতো। মারা যাওয়ার আগে শেষ 2 বছর কে জানে কেন সমীরণও উঠে পড়তেন তাড়াতাড়ি। বেলা না বাড়া পর্যন্ত বাইরের বারান্দায় পাতা ইজি চেয়ারটায় বসে থাকতেন চুপটি করে। সেও তো প্রায় বছর 10 আগের কথা। সমীরণ তখন মাঝে মাঝে গজগজ করতেন, এখনো তোমাকে নিজে চা তৈরি করে খেয়ে বেরোতে হবে কেন? কি করব, ভালো একটা রাত দিনের কাজের লোক আর পাচ্ছি কোথায়? কেন খোকনের বউ উঠে একটু করে দিতে পারে না? শুনে অনুপমা চোখ পাকাতেন। আসতে বলো, শুনতে পাবে। শুনুক, শাশুড়ি উঠে সকালবেলা এতগুলো কাজ সেরে চাকরি করতে বেরোবে। থামো তো, নতুন নতুন বিয়ে হয়েছে, এখন তো একটু বেলা অবধি ঘুমোবেই। নতুন আর কোথায়, বছর তো ঘুরতে চলল। বারে, বছর ঘুরলেই বুঝি নতুন পুরনো হয়ে যায়? সমীরণ হেসে ফেলতেন। হাসতে হাসতেই একটা সিগারেট থেকে আরেকটা সিগারেট ধরাতেন। তাহলে আমরা 2 মাসেই পুরনো হয়ে গিয়েছিলাম বলতে চাও? আমাদের কথা বাদ দাও। কেন বাদ দেব কেন? আমার সব মনে আছে। যত তোমাকে আটকাতে চাই তুমি ছটফট করে মরো। কি না শাশুড়ি রাগ করবেন, বাড়ির সবাই কি ভাববে। বলবো না, তোমার মা যা ছ্যাঁচ্যাঁ করে কথা শোনাতেন। তুমিও তোমার ছেলের বউকে কিছু বলো। অনুপমা গম্ভীর হয়ে যেতেন। ছি, তোমার মা বলতেন বলে আমাকেও সেটা রিপিট করতে হবে? তাছাড়া দিনকাল এখন বদলে গেছে, ওভাবে আর বলা যায় না। বেশ তো, আমার কি, বুড়ো বয়সেও তবে খেটে মরো। খাটছেই তো, যতদিন হাত পা আছে নিজেরটুকু নিজেই করে নেব, আমি কারোর অপেক্ষায় থাকি না। বলতেন বটে, তবু কখনো কি একবারের জন্য হু হু করে ওঠেনি মনটা? কেই বা কবে তার জন্য কিছু করেছে? সমীরণ যে সমীরণ, তিনিও তো কোনোদিন মুখ ফুটে বলেননি, তুমি সরো, তোমার টিফিনটা আজ আমি তৈরি করে দিচ্ছি। খোকনও তো একদিন মুখ ফুটে বলতে পারত, তুমি আজ রেস্ট নাও মা, আমি ঘরের সব কাজ করে দেব। কেউ বলেনি। অনুপমা যখন চাকরিতে ঢোকেন খোকনের তখন পুরো 10। পাকিস্তানের সঙ্গে পুজোর ঠিক মুখে যুদ্ধ লেগেছিল সেবার। তখন থেকেই তো ঘর বার দুহাতে সামলাতে হয়েছে অনুপমাকে। তাও সে সময় শাশুড়ি ছিলেন, ছোট যা ছিল, দুটো আইবুড়ো ননদও ছিল সংসারে। তবু ঘরের কাজে ফাঁকি দেওয়ার জো ছিল না। স্কুল থেকে খেটে খুঁটে ফিরে প্রাণ মন দিয়ে সাহায্য করতে হতো সকলকে, করতেই হয়।
মেয়েদের জীবনটাই যে এরকম, তাদের শরীর শরীর নয়, মনটাও মন নয়। অনুপমারও ও নিয়ে অভিযোগ ছিল না কোনো, উল্টে জেদ ছিল। কারোর ওপর নির্ভর করবেন না, করেন উনি। তবুও কেন যে ইদানিং বুকের ভেতর একটা গোপন কান্না দানা বাঁধতে চায়। বড় অর্থহীন মনে হয় সব কিছু। কার জন্য, কিসের জন্য খেটে মরলেন জীবনভর? সমীরণ চলে গেলেন দুম করে, বিনা নোটিসে। ছেলে ছেলের বউ নিজেদের ঘিরে একটু একটু করে আলাদা পরিমণ্ডল গড়ে তুলল। সংসার এখন তাদেরই, তাদের ছেলে, তাদের মেয়ে, তাদের নিজস্ব সুখ দুঃখ সমস্যা। অনুপমা সেখানে জায়গা কোথায়? জায়গা কি আদৌ কোথাও ছিল? সংসারে, বাইরে থাকে কি? বৃথাই মানুষ ভাবতে ভালোবাসে তাকে ঘিরেই পৃথিবী চলছে, তার জন্যই সূর্য উঠছে, চাঁদ ডুবছে, তার জন্যই বেঁচে আছে প্রিয় পরিজন। ভুল, ভুল। এই এক ভয়ানক নিষ্ঠুর ভ্রান্তি। প্রকাণ্ড ডাইনিং টেবিলের এক কোণায় বসে অনুপমা চা শেষ করলেন। শুধু চাই, আর কিছু খেতে ভালো লাগছে না। যদি প্রয়োজন হয় সেখানে পৌঁছে কিছু খেয়ে নেবেন। পথ তো বেশি নয়, টার্মিনাস থেকে বাসে বসলে অন্য প্রান্তে পৌঁছাতে বড়জোর ঘন্টা দেড়েক। ভোর ভোরে বেরিয়ে পড়তে পারলে আরও কম সময় লাগবে। ইচ্ছে করলে খাওয়ার আগেই ফিরে আসতে পারেন। বেরোনোর আগে শুধু স্নান সেরে নেওয়া দরকার। ঘরে ফিরে তাড়াতাড়ি শাড়ি ব্লাউজ গুছিয়ে নিতে গিয়েও অনুপমা থমকে দাঁড়িয়েছেন। দরজার মাথায় দেওয়ালে সমীরণের ছবি, মারা যাওয়ার মাস ৮-৯ আগে তোলা। বোধহয় খোকনদের প্রথম বিবাহবার্ষিকীর দিন। অনুপমা স্থির তাকিয়ে রইল ছবিটার দিকে। প্রথম প্রথম প্রতিদিন বাসি মালা ফেলে টাটকা মালায় সাজিয়ে দেওয়া হতো সমীরণকে, অনুপমাই দিতেন। তারপর কবে থেকে যে মালা পাল্টানোর ব্যবধান বেড়ে যেতে লাগলো। শেষ কবে মালা পরানো হয়েছিল ছবিতে? শুকনো কালো ফুলগুলোর দিকে তাকিয়ে অনুপমার বুকটা হা হা করে উঠল। এই রকমই তবে হয়, এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে বিস্তৃত হয় সকলেই, এমনকি একান্ত প্রিয়জনও। নিজের বিশেষ প্রয়োজনের মুহূর্তগুলো ছাড়া আর মনে পড়ে না তাকে। এতকাল পর এই যে সেদিন হঠাৎই সেই মুখটা মনে পড়ে যাওয়া, সেটাও কি তবে নিজের প্রয়োজনে? ওই ছবির মানুষটা, যার সঙ্গে দীর্ঘ ৩০ বছর ঘর করেছেন, সুখ দুঃখ হাসি কান্না ভাগ করে নিয়েছেন নিজেদের মতো করে, যাকে ছাড়া আর কাউকেও ভাবতে চাননি কখনো, তার কথাই তো আগে মনে পড়া উচিত ছিল। অথচ সমীরণ নন, ছেলে নাতনি নাতনিরাও নয়, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কেউ নয়, এমনকি অনুপমার এতদিনকার প্রিয় পরিবেশের ছোট বড় কোনো স্মৃতিও নয়। বিদায়ের মুহূর্তে ৪১ বছর আগের একটা মুখ কেন যে চকিতে ভেসে উঠল মনের পর্দায়, তাও অমন একটা ভরাট সবার মাঝে। স্কুলছুটির এক পিরিয়ড আগে সেদিন শুরু হয়েছিল অনুপমার বিদায়ী অনুষ্ঠান, ফেয়ারওয়েল। স্কুলের বড় হল ঘরটায় কাঠের ডায়াসের ওপর বসানো হয়েছে তাকে। তার দুপাশে স্কুলের বাকি ৪ সিনিয়র টিচার, সুষমা, রমা, কিয়া, প্রতিমা। সামনে সাদা টেবিল ক্লথে ঢাকা প্রকাণ্ড এক টেবিলের মাঝখানে ফুলদানিতে রজনীগন্ধার ঝাড়। ছাত্রীরা বসেছিল বেশ খানিকটা তফাতে ডায়াসের নিচে শতরঞ্চিতে। তাদের পেছনে আরও দূরে সার সার চেয়ারে বাকি সব শিক্ষিকারা। অনুষ্ঠানের শুরুতেই ছোট একটা ফুটফুটে মেয়ে এসে যখন মালা পরিয়ে দিল অনুপমাকে, হাতে তুলে দিল ফুলের তোড়া, সঙ্গে এক রাশ বিদায়ী উপহার, তখনও এক অন্য ধরনের আবেগে আচ্ছন্ন ছিলেন অনুপমা। সে আচ্ছন্নতায় শূন্যতা বোধ ছিল। শূন্যতা বোধ, নাকি হাহাকার, হারিয়ে যাওয়ার, ফুরিয়ে যাওয়ার, বাতিল হয়ে যাওয়ার? মেয়েটি স্টেজ থেকে নেমে যাওয়ার পর সুষমা উঠলেন ভাষণ দিতে। তখনও অনুপমার বুক জুড়ে হালকা কুয়াশার মতো ভেসে বেড়াচ্ছে শূন্যতাটা। তার ২৮ বছরের কর্মজীবন কেমন নিভে যাচ্ছে এক ভুঁয়ে। খুব মন কেমন করছে, খুব। তিনি যে কাল থেকে স্কুলের আর কেউ নন, এ কথাটা ভেবেও ভাবতে পারছেন না কিছুতেই। ফ্যালফ্যাল করে শুধু তাকিয়ে আছেন। সুষমা কত যে কথা বললেন, কানেই গেল না। সুষমা বসে পড়ার পর ক্লাস 9-এর সেই মেয়েটি উঠল গান শোনাতে। মেয়েটির গান আগেও কয়েকবার শুনেছেন অনুপমা, ভারী মিষ্টি গলা,
প্রথমেই ঢিপ করে তাকে প্রণাম করল, তারপর একটার পর একটা গান গেয়ে চলেছে। সব গানই অনুপমার চেনা, বহুবার শুনেছেন। তবু হঠাৎ যে কি হয়ে গেল! প্রতিটা কলি সুর যেন অনুপমার হৃদয়কে ভেদ করে চলে যাচ্ছিল সেদিন। সব কেমন ওলটপালট হয়ে যাচ্ছিল। সব অনুপমার বর্তমান, অনুপমার অতীত, অনুপমার ভবিষ্যৎ। তিনি শিহরিত হচ্ছিলেন বারবার। গানের সুরে ভাসতে ভাসতে এ কোথায় চলে যাচ্ছেন তিনি? কোনো কোনো মুহূর্তে গানও তবে পারে জীবনকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে চলে যেতে, নাকি গানটা উপলক্ষ মাত্র? প্রান্ত থেকে প্রান্তে ফেরার এ প্রস্তুতি শুরু হয়েছিল আরও আগে থেকে। কবে থেকে যে শুরু হয়েছিল? সমীরণের মৃত্যুর পর থেকে, না আরও আগে, নাকি সারাটা জীবন ধরেই? অনুপমা চোখ বুজে ফেলেছিলেন। গাইতে গাইতে মেয়েটি অন্তরা থেকে সঞ্চারিতে যাচ্ছে, সঞ্চারী থেকে অন্তরায়। অনুপমাও ফিরতে থাকেন সঞ্চারী থেকে অন্তরায়। শেষ থেকে শুরুতে যত নিজেকে সামলানোর চেষ্টা করছেন, বন্ধ চোখের পাতায় ফুটে উঠছে সে। বহুদূর থেকে যেন ডাকছে, চিনতে পারছ অনু? অনুপমা মনে মনে উত্তর দিলেন, পারছি। তুমি কি আছো এখনো? কোথায় আছো? সে বলল, তোমার মনেই আছি, নিবিড় নিশীথ পূর্ণিমা নিশীথিনী সম। গান শেষ হয়ে গেল। মেয়েটি আবার কাছে এলো অনুপমাকে প্রণাম করতে। প্রাণপণ চেষ্টা করেও মেয়েটির নাম কিছুতেই মনে করতে পারলেন না। কি যেন অনন্যা না অপরূপা? মেয়েটির মাথায় হাত রেখে গাঢ় চোখে তাকিয়ে থাকলেন শুধু। আহ, কি সুন্দর মন ভোলানো গন্ধ যে সতেজ কিশোরীর গায়ে! রমা কানের কাছে মুখ নিয়ে এলো। অনুপমা দি, এবার আপনি আমাদের কিছু বলুন। অনুপমা ফিসফিস করে উঠলেন, কি বলবো? বারে, যাবার আগে শেষ কথা বলবেন না আমাদের? অনুপমা শিউরে উঠলেন। শেষ কথা কি বলা যায় কখনো? চাইলেও কি বলা হয়ে ওঠে? কথাগুলো যে সেদিন সত্যি সত্যি সহকর্মীদের বলে ফেলেছিলেন অনুপমা, নাকি মনে মনেই উচ্চারণ করেছিলেন, মনে পড়ছে না। মাত্র কদিনেই স্মৃতি বড় ছন্নছাড়া হয়ে পড়েছে। ৪১ বছর আগের মুখ ভেসে উঠছে মনের পর্দায়। ৯৬ ঘন্টা আগের কথা মনে নেই। ৪১ বছর আগের মুখ বলছে, তোমাকে যে আমার একটা কথা বলার ছিল অনু। ৪১ বছর আগের অনুপমা কাঁপছেন থির থির। সেদিনই তাকে আশীর্বাদ করে গেছেন সমীরণের বাড়ির লোকেরা। আগামী ২৩শে শ্রাবণ তার বিয়ে। তবু থর থর স্বরে প্রশ্ন করে ফেলেছেন, কি কথা? থাক, আর বোধহয় বলার সময় নেই। অনুপমা আরেকবার তাকালেন সমীরণের ছবির দিকে। বৌমার পাঠানো খবর পেয়ে স্কুল থেকে ছুটতে ছুটতে যখন বাড়িতে এসে পৌঁছেছিলেন, তখন প্রায় সব শেষ। সমীরণের শরীর নিশ্চল হয়ে এসেছে, দৃষ্টি অসহ্য, ঠোঁট দুটো খালি কেঁপে চলেছে অবিরাম। বৌমা ডোকরে উঠেছিল। বাজার থেকে ফিরে বাবা হঠাৎ ইজি চেয়ারে বসে পড়লেন। প্রচণ্ড ঘামছিলেন, নিঃশ্বাস নিচ্ছিলেন জোরে জোরে। আমি দৌড়ে আসতে কোনো রকমে শুধু বলতে পারলেন, মাকে ডেকে আনো। ব্যাস, তারপরে আর কিচ্ছু বলতে পারছেন না। অনুপমা স্বামীর মুখের ওপর ঝুঁকে পড়েছিলেন। কি কষ্ট হচ্ছে বলো? সমীরণ অস্ফুট স্বরে কি যেন বলতে চাইছিলেন, অনুপমা বুঝতে পারলেন না। নার্সিংহোমে নিয়ে যাওয়ার পর আরও একটা দিন বেঁচেছিলেন সমীরণ। সারাক্ষণ ঠোঁট দুটো তার শুধু কেঁপেই গেছে, শেষ কথাটা কিছুতেই বলতে পারেননি। অনুপমা কপাল টিপে ধরলেন। সমীরণের ওই শেষ কথা বলতে না পারা, ৬০ বছর বয়সে পৌঁছে অনুপমার এই ফুরিয়ে যাওয়ার ভয়, জীবন থেকে বাতিল হওয়ার মুহূর্তে ওভাবে ৪১ বছর আগের একটা মুখ মনে পড়ে যাওয়া, যাকে এতদিন ধরে তেমনভাবে মনে পড়েনি কখনোই। এই সব কিছুর মধ্যে কোথায় একটা যোগসূত্র রয়ে গেছে কি? কোনো শেষ কথা শোনার তাড়না? হয়তো সেও ভুলে গেছে কথাটাকে, ভুলতেই পারে। ৪১ বছর সে বড় দীর্ঘ সময়। তবু অনুপমা যাবেন একবার, শেষবারের মতো তার সামনে গিয়ে দাঁড়াবেন, প্রশ্ন করবেন, কি বলতে চেয়েছিলে সেদিন, আজ বলো। ভীষণ অবাক হয়ে যাবে সে। তুমি এতদিন পরে জানতে এলে এই বুড়ো বয়সে?
অনুপমা কি উত্তর দেবেন? বাথরুমে স্নান করতে ঢুকে অনুপমা ঠিকঠাক গুছিয়ে নিতে চাইছিলেন নিজেকে। দেখা হবে তো শেষ পর্যন্ত। দাদা মারা যাওয়ার পর ভাইপোরা যখন বাড়ি বিক্রি করে চলে এলো, তখনও তো সে ওখানেই ছিল। খোকনের বিয়ে নেমন্তন্ন করতে শেষবার যখন গিয়েছিলেন ওখানে, তখনও দেখা হয়েছে। ছেলের বিয়ের কার্ড হাতে দিয়ে অনুপমা জিজ্ঞাসা করেছিলেন, আসবে তো? ক্লিষ্ট হাসি হেসেছিল সে। যেতে তো খুবই ইচ্ছে করে, শরীর দেয় না, কোমরের যন্ত্রণায় বড্ড কাবু হয়ে পড়েছি। রিটায়ার করে গেছো? না, আর বছর তিনেক বাকি আছে, অফিসটা যাই কোনো রকমে। সমীরণ বলেছিলেন, যদি আসতে পারেন খুব ভালো লাগবে। আসেনি। অনুপমারও একবারের জন্য মনে হয়নি তার কথা। মনে হওয়ার তো কারণও ছিল না কোনো। স্বামী সংসার নিয়ে যার ভরাট সংসার, তার তো পুরনো কোনো মুখ, যা শুধু তার কাছে একটা মুখই ছিল মাত্র, তা মনে পড়ার কথাও নয়। সমীরণ মারা যাওয়ার পরও মনে পড়েনি কোনো দিন। তবু কেন যে সেদিন? স্নান টান সেরে অনুপমা যখন তৈরি হয়েছেন বেরোনোর জন্য, শেষ বসন্তের সকাল তখন বেশ ঘন হয়ে গেছে। নাতি নাতনি দুজন তৈরি হচ্ছে স্কুল বেরোনোর জন্য। বৌমা ব্যস্ত তার নিজের সংসার নিয়ে। খোকন খবরের কাগজ পড়ছে তার বাবার ইজি চেয়ারে বসে। ইদানিং খোকনের হাবভাব কেমন যেন সমীরণের মতো হয়ে যাচ্ছে, চেয়ারে ওই বসে থাকার ভঙ্গিটাও। সমীরণের গলাতেই খোকন অনুপমাকে প্রশ্ন করল, ফিরছ কখন? অনুপমা সিঁড়ির ধাপিতে একটু দাঁড়ালেন। দেখি। কোথায় যাচ্ছ তাও তো বলে গেলে না। অনুপমার বলতে ইচ্ছে করল, যাচ্ছি না রে, ফিরছি। কিছুই বললেন না। সমীরণের থেকেও বেশি নিজেকে নিয়ে ব্যস্ত খোকনের দিকে তাকিয়ে আলগা হাসলেন মাত্র। শেষ এসেছিলেন 11 বছর আগে। বাপের বাড়ির পাট এখান থেকে উঠে যাওয়ার পর এদিকে আর আসা হয়নি। বাস থেকে নেমে তাই বেশ থতমত খেয়েছিলেন অনুপমা। মাত্র 11 বছরের অদর্শনে কত বদলে গেছে জায়গাটা। বাস স্ট্যান্ডে আগে একটা বিরাট মিষ্টির দোকান ছিল, পাশে সেই কবে থেকে দেখা সেলুন, সাইকেল সারানোর ঘর, কিচ্ছু নেই। তার জায়গায় উদ্ধত ভঙ্গিতে দাঁড়িয়ে রাক্ষসে বহুতল অট্টালিকা। সরু গলিটাও কত চওড়া হয়ে গেছে। সাইকেল রিকশায় বসে সবকিছুই কেমন অচেনা লাগছিল অনুপমার। ফুটবল খেলার মাঠটা কোথায় গেল? ঘোষেদের পুকুর? এত সব ফ্ল্যাট বাড়ি বা উঠলো কবে? এতটা পথ চলে এলেন, একটাও চেনা মানুষ নজরে পড়ল না। অনুপমা ক্রমে শঙ্কিত হয়ে পড়ছিলেন। চৈত্রের দামাল বাতাসে রিকশার গতি শ্লথ হয়ে যাচ্ছে। রোদ ঝমঝম রাস্তায় ধাতব চাকা ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে প্রশ্ন করছে, কোথায় এলে, যাচ্ছ কোথায়? ক্ষণিকের জন্য অনুপমার মনে হলো রিকশাওয়ালাকে বলেন ফিরে যেতে। পরক্ষণেই এক তীব্র ঝাঁকুনি। বাঁকের মুখে গাড্ডায় পড়ে রিকশা লাফিয়ে উঠেছে। অনুপমারও হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। চাপা উত্তেজনায় রিকশার হাতল খামচে ধরেছেন। ওই তো তার পরিচিত বটতলা, মোড়ের মাথায় শৈশবের শিরীষ গাছ। ওই তো দেখা যাচ্ছে তাদের বিক্রি হয়ে যাওয়া বাড়িটা। রং বদলে গেলেও বাড়িটা আছে। অনুপমা বড় করে শ্বাস টানলেন। এখনো সব হারায়নি তাহলে। অনুপমা লক্ষ্য করলেন তাদের বাড়ির পিছন দিকের বাড়িটাকে দেখা যাচ্ছে এবার। বিষ অদৃশ্যভাবে প্রাচীন বাড়ির গা ঘেঁষে নতুন এক ইমারত। রিকশা পুরো একটা চক্কর মেরে পাশের বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো। রিকশা থেকে নেমে পুরনো আমলের লোহার দরজাটার সামনে কয়েক সেকেন্ড অনুপমা চুপচাপ দাঁড়িয়ে রইলেন। দরজার পাশে কাঠের লেটার বক্সে পর পর নামের সারি, তার সব ভাইপোদের নাম। তার নাম কোথায় গেল? অনুপমার বুক ধড়ফড় করে উঠল। হঠাৎই বেশ জোরে কড়া নেড়ে ফেলেছেন। ভেতর থেকে বৃদ্ধার কণ্ঠ শোনা গেল, কে? কে তিনি? কি জবাব দেবেন অনুপমা? অনুপমার জবাবের আগেই অবশ্য দরজা খুলে গেছে। কাকে চাই? বলতে গিয়েও চিনেছেন ভদ্রমহিলা। মুখের প্রশ্ন মুখেই রয়ে গেল। অবাক দৃষ্টি স্তব্ধ কয়েক মুহূর্তের জন্য। অনুপমা মৃদু হাসলেন। চিনতে পারছো না বৌদি?
স্তব্ধ চোখের সঙ্গে সঙ্গে হাসি ফুটেছে। ও মা, চিনব না কেন, এসো ভেতরে এসো। বৌদি হাত ধরে টেনে ভেতরে নিয়ে যাচ্ছেন অনুপমাকে। বাড়িটা এখনো সেই একই রকম আছে, তবে সাবেকি আমলের বাড়ি ভেঙে গেছে আরো, দেওয়াল দরজার অবস্থা জীর্ণতর। এদিকে তো আর আসোই না তোমরা। অনুপমা উত্তর দিলেন না। উৎসুক চোখ এদিক ওদিক চলে যাচ্ছে বারংবার। সে কি তবে নেই? বাড়িটা অসম্ভব ফাঁকা ফাঁকা, এত ফাঁকা যে দালান উঠোন সবকিছুকে বড় বেশি দীর্ঘ মনে হচ্ছে। বৌদির ঘরে ঢোকার আগে অনুপমার মুখ ফসকে বেরিয়ে যায়, বাড়িতে কেউ নেই বৌদি? না ভাই, এখন আর কে থাকবে বলো, ছেলেরা যে যার কাজে বেরিয়ে গেছে, বাচ্চারা স্কুলে, আর বৌমারা তো দোতলা থেকে নামেই না বড় একটা। তুমি একাই নিচে থাকো? হ্যাঁ ভাই, তোমার দাদা মারা যাওয়ার পরে এই নিচেই আমার স্থান হয়েছে। বুড়ো হলে মানুষের তো এই দশাই হয়। চৌকিতে পাতা জীর্ণ এক বিছানায় বসে অনর্গল বকবক করে চলেছেন বৌদি। ছেলেরা দোতলায় যে যার মতো ভিন্ন হয়েছে এখন, আমি আছি আমার মতো। বলতে বলতে চোখ মুছলেন। দুঃখের কথা আর কত শুনবে বলো, বাদ দাও। তুমি কেমন আছো? এখনো স্কুলে পড়াচ্ছ? না, রিটায়ার করেছি 4 দিন। ও, বৌদি আবারও চোখ মুছলেন। ঠাকুর জামাই মারা যাওয়ার খবর কার মুখ থেকে যেন শুনেছিলাম। আহা, বড় তাড়াতাড়ি চলে গেলেন। অনুপমা মাথা নামালেন, ভার জমছে বুকে। ছেলে বউ সব ভালো আছে তো? নাতি নাতনি কটি তোমার? 2টি। অনুপমা দায়সারা উত্তর দিলেন। কথা বলতেও ভালো লাগছে না। বৌদি এত কথা বলছে, কেন একবারও তার কথা বলল না? তোমার ন্যাওটা হয়েছে তারা কাছে আসে? আমার ছোট নাতনি তো ঠাম্মা বলতেই অস্থির, কিন্তু মেজো বউ কিছুতেই তাকে আমার কাছে আসতে দেয় না। বলে বুড়িদের সঙ্গে মিশলে নাকি বাচ্চাদের অভ্যেস খারাপ হয়ে যায়। কেন রে, আমাদের সময় কি ঠাকুমা দিদিমা ছিল না? আমরা তো। কথাগুলো অনুপমার আর কানে যাচ্ছে না। নীরবে একটা ভাঙা বাড়ির ভাঙা দেওয়ালের আর্তনাদ শুনছেন শুধু। কি দাপট ছিল বৌদির এক সময়, কি মুখ! কারণে অকারণে তাদেরকেও কত সময় মুখ ঝামটা দিয়েছেন। 7 বাড়ি ঘুরে নিজের রান্নার সুখ্যাতি নিজেই শোনাতে শোনাতে পাগল করে দিয়েছেন সকলকে। অনুপমা কথা বললেন এতক্ষণে। তার রান্নাবান্না কি এখনো তোমার ঘাড়ে? পলকের জন্য উজ্জ্বল হয়ে উঠল বৌদির মুখ, পর মুহূর্তেই মলিন। ছেলেদের আর সে কপাল আছে কি যে আমার রান্না খাবে? এখন চাউমিন রোল এসবের যুগ, ওসব কি আর আমরা পারি? তোমার দাদার পেনশনের টাকা কটা আছে, আর ওই ন্যালা খাবার দেও। আমরা দুজনে নিচ তলায়। যে লোকটা ওদের জন্য বিয়ে পর্যন্ত করলো না, ভাইপো ভাইজি বলে সারা জীবন অস্থির, তাকেও পৃথক করে দিল। কে জানে কেন বুকের ভেতর একটা সূচ বিঁধছে অনুপমার। ভাইপো ভাইজিদের জন্যই কি বিয়ে করেনি লোকটা, নাকি অন্য কারণ ছিল? হয়তোবা অনুপমার জন্যই। সূচ বেঁধার যন্ত্রণা ক্ষত ধীরে ধীরে গোপন অহংকারে ভরে যাচ্ছে। হাসিও পেয়ে গেল। তার জন্য সে বিয়ে করেনি, এই চিন্তাটা কি বেশি বাড়াবাড়ি নয়? যেরকম খেলা পাগল ছিল সে, হয়তোবা সেজন্যই বিয়ের কথা ভাবেনি কখনো। পাড়ার ফুটবল টিম নেই, সকাল নেই, দুপুর নেই, রাত নেই, বেহুশ তালহীন আতপাগল থাকতো একসময়। খেলা নিয়ে একবার অফিসেও কি এক গন্ডগোল হয়েছিল না? যখন তখন কাউকে না বলে অফিস থেকে পালিয়ে আসা। সে প্রায় চাকরি যায় যায়, দাদার মুখে অনুপমা শুনেছিলেন একবার। অনুপমা জিজ্ঞাসা করলেন, তোমার দেওর আজকাল আর মাঠে যায় না? ওকে ছাড়া এখন পাড়ার ফুটবল ক্লাব চলে? সব চলে রে ভাই, সব চলে। ওই কোমরের ব্যথাটা এত বেড়ে উঠলো যে মাঠের নাম পর্যন্ত ভুলতে বাধ্য হলো। পাড়ার ছেলেদের সঙ্গে সম্পর্কও নেই আর, তারা ক্লাবে ঘেঁষতেও দেয় না। বুড়ো সামনে থাকলে বিড়ি সিগারেট খেতে অসুবিধা হয়, তাই বোধহয়। অনুপমা হেসে ফেললেন। তোমাকে ছেলেরা বলেছে বুঝি? ছেলেরা কেন বলবে, ঠাকুরপোই গজগজ করে। ছুতোই নাতাই ক্লাবের পাশ দিয়ে হাঁটতে গিয়ে ঝগড়া করে ছেলেগুলোর সঙ্গে। এবার একটা দৃশ্য দেখতে পাচ্ছেন অনুপমা। পাড়ার ছেলেরা উদ্দাম চিৎকার করছে, হা হা আনন্দধ্বনিতে
গোটা অঞ্চল দুলে দুলে উঠছে। নীল হলুদ জার্সি পরা একজনকে কাঁধে নিয়ে ঘুরছে এক দল বুট পরা জার্সি গায়ে যুবক। কাঁধের মানুষটার হাতে এক বিশাল সোনালি রঙের ট্রফি। পাড়ার সমস্ত জানালার দরজায় অসংখ্য চোখের ভিড়। সকলে একজনকেই দেখছে। কতদিন হবে? ৪৫ বছর? ৪৩ বছর? সদ্য তখন শাড়ি ধরেছেন অনুপমা। জোড়া বিনুনি ময়াল সাপের মতো পিঠ ছাপিয়ে কোমরের কাছাকাছি। অন্যমনস্কভাবে মাথায় হাত চলে গেল অনুপমার। ময়াল সাপ দুটো এখন টিকটিকির লেজ। ভাবতে ভাবতে বাইরে একটা কাশির শব্দ বেজেছে। ঘর ঘরে শ্লেষা জড়ানো। অনুপমা টান টান হলেন। বৌদি বললেন, ওই ঠাকুরপো এলো বোধহয়, বাজার সেরে ব্যাংকে যাবে বলেছিল। লোকটা ঘরে ঢুকতে অনুপমা চমকে উঠে দাঁড়িয়েছেন। 11 বছর আগেও এরকম চেহারা তো ছিল না, পোশাক আশাকেরও না। গাল দুটো তোবড়ানো বাটির মতো ঢুকে গেছে। মাথায় একটাও চুলের চিহ্ন নেই। ভুরু জোড়া সাদা, খাড়া খাড়া, চোখের মণিও নিষ্প্রভ। লুঙ্গিটা ময়লা, জামাটাও। ঘরে ঢুকে বেশ খানিকক্ষণ পরে সে চিনতে পেরেছে অনুপমাকে। হাতের থলি বৌদির হাতে দিতে দিতে বলেছে, অনু যে কতক্ষণ, এদিকে হঠাৎ? অনুপমা ঢোক গিললেন, এমনি এসেছিলাম, তোমাদের সবাইকে দেখতে ইচ্ছে করছিল, তোমার জন্যই তো কতক্ষণ ধরে বসে আছি। হাতের উল্টো পিঠে ঘাম মুছিয়ে সে হাসলো আলতো। আর বলো না, কি যাচ্ছে তাই ব্যাপার। কবে একটা 7% ডিএ বেড়েছে, এখনও ব্যাংকে তার খবর আসেনি। সেই নিয়ে ম্যানেজারের সঙ্গে বলতে বলতে থমকেছে একটু। তারপর তোমার আর কদিন? জিজ্ঞাসার ভঙ্গি দেখে অনুপমা হেসে ফেললেন ফিক করে। কিশোরের মতো হাত উল্টে বললেন, নেই, রিটায়ার করে গেছি। অনাবিল হাসিতে তোবড়ানো গাল আরও বিভৎস হয়ে গেল। এবার বুঝবে ঠেলাটা। আমাদের তাও গভর্নমেন্ট সার্ভিস ছিল, 2-2.5 বছরের মধ্যে জোটানো গেছিল টাকা পয়সা। প্রভিডেন্ট ফান্ড থেকে আগে নন রিফান্ডেবল লোন নিয়ে নিয়েছো তো? অনুপমা ঘাড় নাড়লেন, না, তোলা হয়নি। তবে গেছো। এবার প্রভিডেন্ট ফান্ড অফিসে কটা জুতোর শুকতলা যায় দেখো। তোমাদের তো আবার স্কুল, সার্ভিস বুকটুক ঠিক আছে তো? আছে বোধহয়, অত খেয়াল করিনি। খেয়াল করনি? উত্তেজনার দমকে আবার কাশতে শুরু করলো সে। কাশি সামলে বলল, পেনশন গ্র্যাচুইটির পেপার তৈরি হতে হতেই তো তোমার জীবন কাবার হয়ে যাবে। খাড়া খাড়া ভুরু, চাপা ধূর্ততায় কাঁপছে টিপটিপ। আমি তো রিটায়ারমেন্টের 1 বছর আগে থেকে সব কাগজপত্র তৈরি করতে শুরু করেছিলাম। ওই তো বারিন, যে তোমাদের পাশের বাড়িতে থাকতো, কত হাসতো আমাকে নিয়ে। ও তো পেনশন হাতে আসার আগেই মরে গেল। বারিনের মুখটা অনুপমার চোখের সামনে এসেও মিলিয়ে গেছে। নীল হলুদ জার্সির মুখে এখন এই সব কথা একদম ভালো লাগছিল না তার। চাকরি, পেনশন, রিটায়ারমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, এর বাইরে কি আর কোনো পৃথিবী নেই তার? অনুপমা কথা ঘোরাতে চাইলেন। বৌদি বলছিল তোমার কোমরের ব্যথাটা আরো বেড়েছে, ডাক্তার দেখাচ্ছ? ওই একজন শখের হোমিওপ্যাথকে দেখাই আর কি। আমাদের পার্কের আড্ডায় আসে। রিটায়ারমেন্টের পর থেকে বই পড়ে পড়ে ডাক্তারি শিখে ফেলেছে। ব্যথা কমে না, তবে ভিজিটের পয়সাটা বেঁচে যায়। বৌদি অনেকক্ষণ পর কথা বলে উঠলেন, ওই তো এখন করতে হবে। যা কিছু পয়সা হাতে এসেছিল বললাম রেখে দাও, তা না করে দোতলার ঘরগুলোর পেছনে এক গাদা পয়সা ঢেলে বসলো। বাজে বকো না তো। হঠাৎ খিঁচিয়ে উঠেছে সে। অনুপমা স্পষ্ট দেখতে পেলেন তার একরাশ নোংরা দাঁতের মাঝে 4টে দাঁত চকচক করছে, বাঁধানো। কি বেমানান! যাও না, একটু চা করে নিয়ে এসো না। বাঁধানো দাঁত বুজে গেল। অনুপমা বলতে গেলেন, আমি চা খাবো না। তার আগেই বৌদি উঠে গেছেন ঘর থেকে। দুজনে একা এবার। তোমাদের কাগজপত্র তো সব ডিপিআই অফিসেই তৈরি হয়, তাই না? সমীরণ বেঁচে থাকলেও কি এইসব কথাই বলতেন এ সময়? হয়তো বলতেন, হয়তো বলতেন না। রিটায়ারমেন্ট নিয়ে মানুষটার মধ্যে কোনো ভাবনা চিন্তার ছায়াও অনুপমা দেখতে পাননি কোনো দিন। কে জানে, সেই জন্যই হয়তো অত তাড়াতাড়ি চলে গেলেন সমীরণ।
অনুপমা দীর্ঘ নিঃশ্বাস চাপলেন, নিঃশব্দ হয়ে রইলেন আচমকা। হঠাৎই যেন ঘরের ভেতর সব কথা ফুরিয়ে গিয়ে থমথম চতুর্দিক। চৈত্রের উত্তাপ বাইরে থেকে মৃদুভাবে ঢুকে পড়েছে ঘরে। সেই তাপে মনটাকে সেঁকতে চাইছিলেন অনুপমা, কথা খুঁজছেন। মনে পড়ে কি পাগলের মতো ফুটবল খেলতে তোমরা ওপাশের মাঠটায়। চোখের মনিতে কোনো ভাবান্তর ঘটল না লোকটা। হুম, ও মাঠে তো এখন গাঁজার ঠেক হয়েছে। আবার গোটা ঘর নিঝুম, আরো থমথমে। সেই গাঢ় থমথমে ভাব চেপে বসেছে অনুপমার বুকে। নীরবতাটা যেন আষ্টে পৃষ্ঠে ফাঁসের মতো তাকে জড়িয়ে ধরেছে। সেটা কাটাতেই বুঝি ফের বলে উঠলেন, সারাটা দিন তোমার কাটে কি করে? আনমনে জামার পকেট থেকে নস্যির কৌটো বের করল সে। কে জানি, কেটে তো যায়। বৌদির সঙ্গে ঝগড়াঝাটি করি, কচি কখনো দোতলায় গিয়ে একটু কথাবার্তা বলি, নয়তো নয়তো টিভি ফিভি রেডিও। অনুপমার মনে হলো লোকটা প্রাণপণ চেষ্টা করেও কিছুতেই দিনগুলোকে মনে আনতে পারছে না। বৌদি চা নিয়ে ঘরে ঢুকলেন। তোমাকে চিনি একটু কম দিয়েছি, দেখো ঠিক হয়েছে কিনা। অনুপমা কাপে ঠোঁট ছোঁয়ালেন। ঠিক আছে, আমি চিনি কমই খাই। তুমি বরং তোমার দেওরকে দেখো, একসময় মোড়ের দোকানে বাজি রেখে রসগোল্লা খেত। শীর্ণ গালে হাসি ফুটল কি একটু, অনুপমা বুঝতে পারল না। বৌদি বললেন, সেই জন্যই তো ওর হাই সুগার। লোকটা কথা ঘোরালো, অনুপমার দিকেই তাকিয়েছে। তোমার নাতি নাতনি সব কত বড় হলো? অনুপমা বললেন, নাতি ক্লাস 3, নাতনি 1। বৌদি বলে উঠলেন, ছেলের বউ যত্নাত্তি করছে। অনুপমার বুকটা চিনচিন করে উঠেছে। খোকনের বউ এত শান্ত ভদ্র, অথচ কি নিরুত্তাপ। কোনো কোনো সময় মনে হয় নিষ্প্রাণ, অনুভূতিহীন, একটা দম দেওয়া কলের পুতুল মাত্র। অসম্মান করে না যত্নার্থী করে নিজেই এখনো বুঝে উঠতে পারলেন না। মুখে বললেন, ভালো, ভালোই তো। লোকটা খাটের ওপর পড়ে থাকা খবরের কাগজের পাতা নিজের মনে উল্টোচ্ছে এবার। যেন খবরের কাগজ নয়, কোনো এক অজানা শিলালিপির দিকে তাকিয়ে আছে। হঠাৎ নিপুণভাবে কাগজটাকে ভাঁজ করে সরিয়ে দিল। বৌদি খালি চায়ের কাপ নিয়ে এলেন অনুপমার হাত থেকে। তোমরা কথা বলো, আমি এক্ষুনি আসছি। কি কথা বলবেন অনুপমা? বলবেন 4 দিন আগে ফেয়ারওয়েলে এক ছাত্রীর গলায় গান শুনতে শুনতে মনটা হঠাৎ উল্টো দিকে দৌড়েছিল? বলবেন সেই মুহূর্তে স্বামী নয়, ছেলে নয়, নাতি নাতনি নয়, এই লোকটার কথায় ভাঙা রেকর্ডের মতো কড়কড় করে বাজছিল বুকের ভেতর? অথবা কোনো ছোট বড় সুখ দুঃখের স্মৃতির কথা তুলবেন? অথবা সেই একমাত্র কথা যেটা শুনতে আসা এই 41 বছর পরে? একসময় অনুপমা উঠে দাঁড়ালেন। চলি, বেশি দেরি করলে বাড়িতে ভাববে আমি বোধহয় চাকরি ছাড়ার পর বিভাগী হয়ে যাচ্ছি। লোকটাও উঠে দাঁড়িয়েছে, মুখের হাবভাব একটু যেন শিথিল। বসো বসো, কেউ কিছু ভাববে না, সবে তো এখন 11:30। 1.5 ঘন্টা লেগে যাবে ফিরতে। নিজের কথা নিজের বুকেই ধাক্কা মারল অনুপমার। মাত্র 1.5 ঘন্টায় 41 বছর আগে থেকে কি বর্তমানে ফিরতে পারে কেউ? বললেন, বৌদিকে বলে দিও আবার সময় পেলে আসবো। এখন তো তোমার সময়ই সময়, অঢেল সময়, ইচ্ছে করলেই চলে আসতে পারো। তাই বই কি, সংসার নেই, নাতি নাতনি নেই, হুটহাট ঘুরে বেড়ালেই হলো? অত সংসারে জড়িয়ে পড়ো না অনু। লোকটার ঘর ঘরে কণ্ঠস্বরে এই প্রথম এক মায়াবী বিষণ্ণতার ছোঁয়া এসেছে। ঝপ করে বলে বসলো, তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, বলবো? অনুপমা বিদ্যুৎ স্পৃষ্ট এক দৃষ্টি লোকটার চোখের কোণের শীর্ণ শিরাটার দিকে তাকিয়ে আছেন। কিছু মনে করো না অনু, একটা প্রশ্ন করছি। সমীরণ বাবু নিশ্চয়ই কিছু টাকা পয়সা রেখে গেছেন তোমার জন্য? অনুপমা থতমত মুখে বলে উঠলেন, তেমন কিছু না। তাহলে বলি, টাকা পয়সা যা পাবে সাবধানে রাখবে নিজের নামে। আবেগের মাথায় ছেলের হাতে তুলে দিও না, দিলেই পস্তাতে হবে আমৃত্যু, আমার মতো। অনুপমা কিছু বলতে পারলেন না। না বলা কথাটা
41 বছর পরে দুমড়ে মুচড়ে তবে কি এই রকমই একটা কেজো কথা হয়ে যায়, নাকি যে কথা থেকে যায় সে কথা নিজে নিজেই মরে যায় একদিন? অনুপমা বাইরে এসে ছাতা খুললেন। রোদ্দুরটা বড় চড়া। অনেকটা পথ যেতে হবে আমার। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হলো। আপনারা কমেন্টসে জানাবেন যে এই গল্প আপনাদের কেমন লাগলো। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভালো ভালো গল্প পাঠ শুনুন। ধন্যবাদ।